শ্বশুরবাড়িতে নিয়ে পারুলের মাকে সুস্থ করছে রায়ান আর পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রায়ান বলতে থাকে যে পারুল, আন্টিকে নিয়ে এভাবে বসে থাকাটা ঠিক হবে, আমাদেরকে এক্ষুনি বের হতে হবে। আন্টি অনেকটাই ব্লাড লস্ট হয়ে গিয়েছে। আর তারপরে দেখা যায় বলে তুই কোনো টেনশন করিস না, আমি আন্টিকে নিয়ে নিচ্ছি। এই বলে দেখা যায় পারুলের মাকে রায়ান কোলে তুলে নেয়। আর তখন কোলে তুলে নিয়ে হাঁটতে থাকে। এরপর দেখা যায় যে শিরিনের বাবা যে জায়গাটার কথা বলেছিল সেই জায়গাতে আস্তে আস্তে করে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে থেমে যায়। এরপর রায়ান বলতে থাকে যে পারুল, এখান থেকে আরো 15 কিলোমিটার দূরে যেতে হবে প্লেনের কাছাকাছি পৌঁছতে গেলে। কিন্তু কিভাবে আমাদের সম্ভব হবে যেতে? আমরা তো আন্টিকে এভাবে নিয়ে যেতে পারবো না হেঁটে হেঁটে। আমরা যদি হেঁটে হেঁটে যাই তাহলে তো আন্টির অনেকটাই ক্ষতি হয়ে যাবে, অনেকটাই ব্লাড বের হয়ে গিয়েছে। এবার কি করব আমরা? এই বলে টেনশনে পড়ে যায়। আর তখন পারুল বলতে থাকে, মা মা তুমি কথা বলো না, আমার কিচ্ছু হবে না। তোমার যে অনেক লড়াই বাকি আছে। এই যে গ্রামটা, এই গ্রামের প্রত্যেকটা মানুষ, অসহায় মানুষ তোমার পথে বসে আছে, কারণ তুমি তো তাদেরকে সাহায্য করো। সবকিছু সবকিছু তাদের আপদ বিপদে তুমিই তো তাদের আছো, তাই না? তোমার যদি কিছু হয় তাহলে কিভাবে হবে? তোমার যে আরো লড়াই আছে। তোমার মেয়ে যে তোমার কাছ থেকে আদর পায় নাই, সেই আদরটুকুও তো খেতে হবে না। আমি আমি তো আমার মায়ের আদর পেলামই না। আর তুমি যদি এত তাড়াতাড়ি চলে যাও তাহলে কি করে হবে? এই বলে পারুল কাঁদতে থাকে। তখন রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। তারপর দেখা যাবে বলতে থাকে, পারুল আমাদের এক্ষুনি বের হতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আর বলে, আমি দেখছি রায়ান কোনো গাড়ি পাই কিনা। তখনই একটা গাড়ি চলে আসে। এরপর দেখা যায় পারুল সেই গাড়িটাকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু গাড়িটা তো থামে না, গাড়িটা চলে যায়। তখন পারুল কাঁদতে থাকে আর বলে, রায়ান আমি তো পারলাম না গাড়িটা থামাতে। আর তখন বলে, আমি দেখছি আবার কোনো গাড়ি আসে কিনা। এরপর বলে, কি করব? এখনই তো আন্টিকে নিয়ে যেতে না পারলে আমাদের তো অনেকটা দেরি হয়ে যাবে, আন্টির তো ক্ষতি হয়ে যাবে। আর তখন পারুল বলে, না আমি মায়ের কোনো ক্ষতি হতে দেব না, মায়ের কিচ্ছু হবে না। তখনই দেখতে পায় যে আরেকটা গাড়ি আসছে। পারুল তখন বলে, ওই তো আরেকটা গাড়ি আসছে, যে করে হোক যে কোনো মূল্যেই এই গাড়িটা আমাদের থামাতে হবে। আর তখনই দেখা যাবে যে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায় পারুল। তখন বাধ্য হয় ড্রাইভারটা গাড়ি থামাতে। আর তখন তাকে গিয়ে বলছে যে আমাকে হেল্প করুন না প্লিজ, আমাকে হেল্প করুন, আমি না খুব বিপদে পড়েছি। তখন সেই লোকটা হেল্প করতে চায় না। লোকটা বলে যে আমাকে এক্ষুনি যেতে হবে, আমি কিছুতে হেল্প করতে পারবো না। পারুল অনেক হাত জোর করে, কিন্তু লোকটা কোনো রকম ভাবেই শুনতে চায় না। আর তখন পারুল আবার হাত জোর করে আর বলে, আমার মায়ের না গুলি লেগেছে। তখন রায়ান বলে, না না গুলি লাগেনি, আসলে আঘাত পেয়েছে, চোট পেয়েছে। তখন বলে, চোট পেয়েছে তো আশেপাশে হসপিটালে নিয়ে যান না, ওখানে হেলিকপ্টারের দ্বারা গিয়ে কি করবেন? এরপর বলছে, আসলে এখানে না আমার মায়ের ভালো চিকিৎসা হবে না, তার জন্য আমরা কলকাতায় নিয়ে যাব। তারপর বলে, দাদা আপনি বুঝতে পারছেন তো, চলুন না প্লিজ, আমার মাটা যে মরে যাবে। এরপর দেখা যাবে যে লোকটা দেখেছে, লোকটা তখনই পারুলের মাকে দেখে নেয়। আর তখন দেখে বলতে থাকে, এটা তো নম্রতা জি, না না আমি তাকে হেল্প করতে পারবো না, তাকে তো পুলিশ খুঁজছে, আর তাকে পুলিশ পেলেই এনকাউন্টার করে দিবে। আর তখনই তাকে হেল্প করতে পারবো না, কিছুতেই নিয়ে যেতে পারবো না। তখনই দেখা যাবে পারুল আবার হাত জোর করে আর বলে, এমন কথা বলবেন না, আমার মা তো মানুষের হেল্পই করে। আর তখন এই লোকটা কোনো রকম কোনো কথা না শুনতে পেলেই তারপর পারুলের মাথা তো চড়ে যায়। পারুলের রেগে রেগে যায়। রেগে গিয়ে তখনই দেখা যাবে পারুলের মায়ের পিস্তলটা আসার সময় নিয়ে এসেছিল, সেই পিস্তলটাই বের করে তখন লোকটাকে ভয় দেখাতে থাকে। আর বলে, তুই যদি আমার মাকে এখান থেকে নিয়ে না যাস তাহলে আমার নামও পারুল চক্রবর্তী নয়। রায়ন তো পুরো অবাক হয়ে যায়। রায়ন তখন মনে করতে থাকে, যখন পারুলের মাকে নিয়ে আসছিল তখনই সেই পিস্তলটা নিজে কোমরে গোজে নিয়ে এসেছিল। সেটাই তখন রেহান ভাবতে থাকে। অন্যদিকে দেখা যাবে পুলিশ অফিসাররা সেখানে পৌঁছে যায় যেখানে পারুলের মা ছিল। আর সেখানে গিয়ে ব্লাড দেখতে পায়। দেখতে পেয়ে পুলিশ বলছে, হ্যাঁ বুঝতে পেরেছি এখানেই ছিল, তার মানে ওরা আশেপাশেই আছে, হয়তো বা হসপিটালে নিয়ে যাচ্ছে, আমাদেরকে উপরে টানের দিকে যেতে হবে। মানে এই নম্রতার গুলি লেগেছে, তার মানে আশেপাশেই আছে, চলো তোমরা মেন রুটে চলো। এই বলে দেখা যাবে মেন রুটের দিকে যেতে থাকে। আর এদিকে দেখা যাবে যে পারুল বলতে থাকে, তুই যাকে খুনি বলছিস সেই মহিলা
মহিলা এই গ্রামের লোকজনকে খুব বেশি ভালোবাসে। এই মহিলাটা কিন্তু আগলে সবাইকে ধরে রাখে, আপদে বিপদে সবসময় এই মহিলাটাই যায়। আর তুই তাকে এমন কথা বলছিস? এই জঙ্গলের গাছপালা পশু পাখি সবাইকে আগলায় রেখেছে এই মহিলাটা। এই জঙ্গলটা না আমার মায়ের জঙ্গল, সেই সূত্রে এই জঙ্গলটা আমারও। আর তখন এই বলে পিস্তলটা মাথায় থাকে আর বলে, আমি নম্রতার বেটি পারুল চক্রবর্তী, আমি তোকে বলছি তুই আজ আমাদের এখান থেকে নিয়ে যাবি হেফাজতে, আর নয়তো তুইও এই জঙ্গল থেকে বের হতে পারবি না। তখন তো লোকটা ভয় পেয়ে যায়, রাজি হয়ে যায়। এরপর পারুল আর রায়ান মিলে দুজনে মিলেই গাড়ি দিয়ে সেখান থেকে নিয়ে চলে যায়। সেখানে পুলিশ চলে আসে কিন্তু কাউকে খুঁজে পায় না। আর তখনই দেখা যাবে শিরিনের মা ফোন করে। শিরিনের মা পুলিশকে ফোন করে জিজ্ঞেস করে যে তাদেরকে পেয়েছে কিনা, তাদের কোনো সন্ধান পেয়েছে কিনা। তখনই বলে, না না, তারা তো ভেগে গিয়েছে, এখানে নেই। তখন শিরিনের মা রেগে যায়। শিরিনের মা বলে, এত কিছু করে ওদেরকে ধরতে পারলেন না স্যার, পালিয়ে গেল কোথায়? কোথায় গেছে, কিছু খোঁজ পেয়েছেন, বুঝতে পেরেছেন কিছু? তখন বলে, না ম্যাডাম, একটু গুলি লেগেছে, ব্লাড দেখেছি। আর তখন বলে, কার গুলি লেগেছে? এরপর বলে, জানি না, কিন্তু কাকে লেগেছে মানে কার লেগেছে সেটা বুঝতে পারছি না, যদি জানি তাহলে আপডেট বলবো। এরপর দেখা যাবে। সে বলে ফোনটা রেখে দেয়। এরপর সিনেমা রেখে যায় আর বলে, তাদের মধ্যে একজনের গুলি লেগেছে, তারপরেও আমাদের হাত থেকে ফসকে গেল, বুঝতে পারছি না এখন কি করবো। শিরিন তখন বলে, কিন্তু মম, গুলিটা কার লেগেছে সেটাই তো বুঝতে পারলাম না। পারুল বা ওর মার হলে ঠিক আছে, কিন্তু যদি রায়ানের লেগে থাকে? তখন শিরিনের মা বলে, তাহলে কি রায়ানকে এখানে নিয়ে এসে তুমি সেবা করবে? আর তখন বলে, চুপ, একদম নেকামি করবে না তুমি। যে খেলায় তুমি খেলতে নেমেছো না, সেই খেলায় কাউকে সিম্পতি দেখানোর কোনো জায়গা নেই, এমনকি রায়ানের প্রতিও নয়। এই খেলায় নয় স্পার নয় ওস্পার। রায়ানের প্রতি যদি তোমার কোনো কিছু থাকে তাহলে তুমি এই খেলায় যেতে পারবে না শিরিন। শোনো, টাকা থাকলে না রায়ানের থেকে আরো অনেক ভালো ছেলে লাইন লেগে যাবে তোমাদের বাড়িতে। তাই রায়ানের প্রতি তোমার এই সিম্পাতিটা দেখানোটা ছাড়ো। তার থেকে ভাবো শিরিন, ওদের মধ্যে কারোর একজন গুলি লেগেছে, ওদের দলের একজনের মনে করো যে গুলি লেগেছে। আর তখন তাকে নিয়ে কোথায় যাবে, কি করবে? যেখানেই যাক না কেন সেখানেই গিয়ে ওদের সব কটাকে হাতে নাতে ধরে এনকাউন্টার করে দিতে হবে। তখন বলে, সবাইকে? শিরিন বলে, সবাইকে। এরপর বলে, ওরা কোনো লোকাল হসপিটালে? আর তখন শিরিনের মা বলেন, না না শিরিন, ওরা এখন এখানকার কোনো হাসপাতালে যাবে না, কারণ ওরা ভালো করে জানে যে পুলিশ ওদেরকে ধরে ফেলবে, আর তাই ওরা হসপিটালে যাবে না। কিন্তু তাহলে কোথায় যেতে পারে ওরা? শিরিন, ভাবো ওরা কোথায় যেতে পারে? ওরা তো ওদের বাইরে চলে যাচ্ছে। এখন পারুল আর গায়ত্রী একসঙ্গে রয়েছে। এবার যদি কোনোভাবে পারুল ওর মায়ের থেকে জেনে যায় যে ওর বাবার নামটা কি, তাহলে তো সবকিছু ফিনিশড। আর তখন শিরিন অবাক হয়ে যায়। শিরিন বলে, মম, আমার মাথায় তো কিছুই আসছে না। ওরকম একটা এরিয়ায়, ফরেস্ট এরিয়ায়, মানে ওরা সারা রাত কোথায় যেতে পারে? আর তখন বলে, কলকাতা। ওরা হয়তো বা কলকাতায় আসছে। আর তখনই দেখা যায়, অবাক হয়ে যায়। এরপর ওরা তো সেখানে পৌঁছে যায় যেখানে হেলিকপ্টার আসবে। আর তখন সেখানে পারুলরা পৌঁছে গেলে দেখতে পায় যে হেলিকপ্টারটাও চলে এসেছে। এরপরই সেই হেলিকপ্টারে উঠে গিয়ে একদম হেলিকপ্টারটা ওদেরকে নিয়ে কলকাতায় চলে যায়। এরপর বসুবাড়িতে নিয়ে চলে আসে। আর তখন বলে, মা তুমি কথা বলো, এবার মাকে কি করে সুস্থ করবো রায়ান? আর তারপরে দেখা যাবে রায়ানের মা দেখে অবাক হয়ে যায় আর বলে, এ কি, তুমি কি করেছো? তোমার মা একটা ক্রিমিনাল, আর তাকে তুমি এই বাড়িতে নিয়ে এসেছো। এবার যদি পুলিশরা জানতে পারে তাহলে তো এই বাড়িতে পুলিশ চলে আসবে। যখন দেখা যাবে, পারুল বলে, আগে মাকে সুস্থ করি, তারপর পুলিশের কথা বলবো। পারুল তখন বলে, পিসেমণি, তোমরা যাও না, কিছু নিয়ে আসো না, তোমরা দাঁড়ায় আছো কেন? এরপর রায়ানের মতো এদিকে থামছে না আর বলে, আরে কি রে, পুলিশের কথা ভাববো না মানেটা কি? এই বলে নানান কথা বলতে থাকে পারুলের মাকে নিয়ে। তখন তো অবাক হয়ে যায় রায়ান তখন বলতে থাকে, আচ্ছা, তুমি মানুষ? আমাদের গোটা পরিবার যখন বিপদে পড়ে থাকে ও কিন্তু ঝাঁপড়ে ধরে রাখে, সবাইকে বাঁচিয়ে ছাড়ে। আর তুমি কি না এখন এই সমস্ত কথা বলছো? ওর বিপদের দিনে আমরা ওর পাশে দাঁড়াবো না? আর তখন বলতে থাকে, আচ্ছা, তোমার যদি এরকম হতো তাহলে পারুলের বাড়িতে যদি নিয়ে যাওয়া হতো, তোমার চিকিৎসা না করে এরকম যদি হাজারটা কথা বলতো তাহলে কেমন লাগতো মা? আমার কেমন লাগতো, আর পারুলের কেমন লাগছে তুমি সেটা ভেবে দেখো মা। এই মেয়েটাই বাড়ির জন্য কি না কি করেছে। ওর বিপদের দিনে যে আমরা ঝাঁপিয়ে পড়বো তা না করে আমরা ওকে প্রশ্ন করে যাবে
এরপর এদিকে রায়ানের দাদুও বলতে থাকে যে হ্যাঁ, তুমি একটা কথা বলবে না বৌমা, এই বিপদের দিনে আমরা ওর পাশে থাকবো না? তা কি হয়? ওর মাকে সুস্থ করতে হবে সবকিছুর আগে। আর তখন বলে কিন্তু ওনার তো গুলি লেগেছে, গুলিটা কি করে বের করবো? কোনো হসপিটালেও তো নিতে পারবো না, চিকিৎসাও করতে পারবো না, তাহলে? তখন বলে কিরে পারুল, ওনাকে কি হসপিটালে নিয়ে যাব? তখন পারুল বলে না না দাদু, হসপিটালে নিয়ে যাওয়া যাবে না, তাহলে ওরা নিশ্চয়ই হসপিটালেই চলে যাবে। তো পারুল মল্লারকে বলতে থাকে মল্লার ভাই, আমাদের ফ্যামিলিতে মানে ফ্যামিলি ডক্টর যে উনি আছেন, উনি তো আমাদের পার্সোনাল, উনি তো আমাদেরকে হেল্প করতে পারবে। তখন মল্লার বলে হ্যাঁ আমি ফোন করছি। তখনই মল্লার বলে না না, উনি তো সার্জারি ডাক্তার নয়, উনি তো মেডিসিন ডক্টর, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। অন্যদিকে দেখা যাবে যে শিরিনের মা আর চিন্তা তাদেরকে যেন ছাড়ছে না। তারা চিন্তা করতে থাকে, টেনশন করতে থাকে যে কোথায় আছে। তখন শিরিনের মা বলতে থাকে যে ওরা নিশ্চয়ই হসপিটালে যাবে না, তাহলে বসুবাড়িটা ঘিরে রাখতে হবে। তখন কাউকে ফোন করে বলে দেয় যে বসুবাড়িতে কি কি হচ্ছে, কে যাচ্ছে, কোথায় যাচ্ছে, সবকিছু খোঁজ খবর নিতে থাকে, যে আমার প্রত্যেকটা খবর চাই, প্রত্যেকটা ইনফরমেশন আমার দরকার। তারপর বলতে থাকে কিছুতেই পারুলের বাবার নামটা জানতে দেওয়া যাবে না, কিছুতেই না। অন্যদিকে দেখা যাবে পারুল তো টেনশন করছে কি করে তার মায়ের গলিটা বের করবে। এরপরে দেখা যাবে পিসিমশাই বলতে থাকে আচ্ছা, আমার একটা বন্ধু আছে ডক্টর, সে তো এখানেই আছে, আমি তাকে ফোন করে নিই। আর তখন বলে ও বলে দিবে না তো পিসিমশাই? আর তখন বলে না না, বলবে না, তুমি টেনশন করো না। এরপর খুশি হয়ে যায়, তখন সেই বন্ধুকে ফোন করে আর বলে পারুল আসছে। পারুল তো খুব খুশি হয়ে যায় মশাই সেই বন্ধু আসছে বলে।